সংক্ষেপে গেস্টাল্টের শিখন তত্ত্ব ব্যাখ্যা করো। শ্রেণীকক্ষের শিক্ষণে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ সম্পর্কে লেখো। কিছু কিছু মনোবিজ্ঞানীদের মতে শিখন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপকে উপলব্ধি করার পরেই শিখন সম্ভব। যে সমস্ত মনোবিজ্ঞানীরা এই যান্ত্রিক উদ্দীপক প্রতিক্রিয়ার তত্ত্ব স্বীকার করেননি তারা হলেন সমগ্রতাবাদী। জার্মান ভাষায় গেস্টাল্ট কথার অর্থ সমগ্র, অবয়ব বা সমগ্র রূপ, সেজন্য এই ধরনের শিখন তত্ত্বকে বলে গেস্টাল্ট তত্ত্ব। গেস্টাল্ট তত্ত্বে বিশ্বাসী মনোবিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন ওয়ার্দিমার, কফকা এবং কোহলার। গেস্টাল্টবাদী মনোবিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছান যে শিখন বিচার বিবেচনাহীন যান্ত্রিক প্রক্রিয়া নয়। তাদের মতে সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপকে উপলব্ধি করার পরেই শিখন সম্ভব হয়। এজন্যই এই মতবাদকে সমগ্রতাবাদের তত্ত্ব বলা হয়ে থাকে। এই শিখন তত্ত্বটি ব্যাখ্যার আগে আমরা কোহলারের দুটি পরীক্ষার আলোচনা করব। কোহলার একটি খাঁচাতে কিছু কলা উপর থেকে ঝুলিয়ে দিলেন এবং খাঁচার মধ্যে দুটো কাঠের বাক্স রেখে দিলেন। বাক্স দুটির উচ্চতা এমনই যে কোনো একটির উপরে দাঁড়ালে কলার নাগাল পাওয়া সম্ভব নয়। কিন্তু দুটি বাক্স একটির উপরে আর একটি রাখলে কলার নাগাল পাওয়া যায়। এই অবস্থায় কোহলার অনেকগুলি শিম্পাঞ্জিকে খাঁচায় ঢোকালেন, কিন্তু কোনো শিম্পাঞ্জিই কলা পারতে পারল না। অবশেষে সুলতান নামের একটি বুদ্ধিমান শিম্পাঞ্জিকে খাঁচায় ঢুকিয়ে কোহলার একটি হাতের উপর আর একটি হাত রেখে ইশারা করতেই সুলতান বাক্স দুটি নামিয়ে নিল। পরবর্তীতে সুলতান কোনো ভুল না করে প্রত্যেকবারই কলা নামাতে পারল বা শিখল। পরে আর একটি পরীক্ষায় কলা রাখা হল খাঁচার বাইরে আর খাঁচার মধ্যে রাখা হল দুটি লাঠি। দুটি লাঠির কোনোটি দিয়েই কলার নাগাল পাওয়া যায় না, কিন্তু লাঠি দুটি একসঙ্গে আটকানো যায় এবং তখন খাঁচার ভেতর থেকে কলা টেনে আনা যায়। এখানেও সুলতানকে খাঁচার মধ্যে ঢোকানো হল এবং কোহলার ইঙ্গিত দেবার চেষ্টা করলেন। সুলতান লাঠি দুটো নিয়ে খেলতে খেলতে হঠাৎ লাঠি দুটো জুড়ে ফেলে এবং সহজেই কলা টেনে নিয়ে আসে। দুটি ক্ষেত্রেই সুলতান যখন সমগ্র পরিস্থিতিকে বিচার করতে পেরেছে তখনই সে হঠাৎ করে সমস্যা সমাধানের পন্থা খুঁজে বার করতে পেরেছে। হঠাৎ করে এই সমস্যা সমাধান করে ফেলাকে গেস্টাল্ট মনোবিজ্ঞানীরা বলেছেন অন্তর্দৃষ্টি। এজন্য গেস্টাল্ট শিখন তত্ত্বকে অন্তর্দৃষ্টিমূলক শিখনও বলে। কোলম্যান তার ডিকশনারি অফ সাইকোলজিতে অন্তর্দৃষ্টির ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে হঠাৎ কোনো কিছুর অর্থ বা কোনো সমস্যার সমাধান অর্থপূর্ণ হয় তাই হল অন্তর্দৃষ্টি। কোলম্যান উদাহরণ হিসেবে আর্কিমিডিসের ইউরেকা গল্পটির কথা উল্লেখ করেছেন, যেখানে আর্কিমিডিস স্নান করতে করতে হঠাৎ তার সমস্যার সমাধান খুঁজে পেয়েছিলেন। এটিও অন্তর্দৃষ্টির একটি প্রকৃষ্ট উদাহরণ। পরবর্তীতে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বলেন অন্তর্দৃষ্টি ধীরে ধীরে বা ধাপে ধাপে সংগঠিত হয়। ধাপগুলি হল: ১. প্রথমে ব্যক্তি পরিস্থিতি পুরোপুরি প্রত্যক্ষণ করার চেষ্টা করে। ২. এই প্রত্যক্ষণের ভিত্তিতে ব্যক্তি প্রতিক্রিয়া করে। এই প্রতিক্রিয়া পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনে যা তার প্রত্যক্ষণের প্রকৃতিকেও পাল্টে দেয়। ৩. পরিবর্তিত প্রত্যক্ষণের মাধ্যমে সে পর্যায়ক্রমে প্রতিক্রিয়া করতে থাকে। এভাবে সে হঠাৎ সমস্যাটির সমাধান খুঁজে পায় এবং এই পর্যায়টি হল অন্তর্দৃষ্টি। শ্রেণীকক্ষের শিক্ষণে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ। ১. প্রথমত কোনো বিষয় উপস্থাপনের সময় প্রথমে সমগ্র রূপটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। পরে প্রতিটি অংশের ব্যাখ্যা দেওয়া উচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি কোনো কবিতা পড়াতে চান তবে প্রথমে কবিতাটির সমস্ত অংশ পাঠ করবেন বা কবিতাটির মূল বিষয় ব্যাখ্যা করবেন ও পরে প্রতিটি ছত্র বা লাইনের ব্যাখ্যা দেবেন। ২. গেস্টাল্টবাদীদের মতে
শিখন হয় অন্তর্দৃষ্টি থেকে। যখন শিক্ষার্থী কোনো পাঠ্য বিষয়ের বিভিন্ন অংশগুলির মধ্যে সম্পর্ক সাধন করতে পারে, তখন তার মধ্যে অন্তর্দৃষ্টি সৃষ্টি হয়। সুতরাং শিক্ষার্থী যেন বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক সাধন করতে পারে, সেদিকে শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি রাখতে হবে। ৩. গেস্টাল্টবাদীদের মতে অন্তর্দৃষ্টি জাগরণের জন্য প্রয়োজন পৃথকীকরণ ও সামান্যীকরণ। শিক্ষক বা শিক্ষিকা যদি বিভিন্ন বিষয়ের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করেন, তবে শিক্ষার্থীর শিখনে সুবিধা হয়। ৪. গেস্টাল্ট মতে শিখন যান্ত্রিক প্রচেষ্টা নয়। শিখন হল এক ধরনের মানসিক উপলব্ধি। সুতরাং শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই খেয়াল রাখবেন যেন শিক্ষার্থীরা মুখস্থ বা যান্ত্রিক পদ্ধতিতে শিখন করতে উদ্যোগী না হয়। ৫. যে সমস্ত শিক্ষণীয় বিষয়বস্তু পরস্পর সম্পর্কযুক্ত, সেগুলিকে কম সময়ের ব্যবধানে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। ৬. যদি পূর্ববর্তী পাঠের সঙ্গে পরবর্তী পাঠকে সম্পর্কযুক্ত করে উপস্থাপন করা যায়, তবে শিখন সহজ হয়।